বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আজকে আমরা বাংলাদেশের হসপিটালিটি সেক্টর নিয়ে কথা বলবো, ট্যুরিজম এবং হোটেল ইন্ডাস্ট্রি, এবং হাউ এই প্যান্ডেমিকে সবার বিজনেস বন্ধ হয়ে গেছে, মানুষ ট্রাভেল করছে না, হোটেলে মানে অকুপেন্সি রেট খুবই কম। তো এই অবস্থার মধ্যে এই প্রবলেমটাকে কিভাবে করে এই ইন্ডাস্ট্রি দেখছে এবং সেটাকে কিভাবে করে সমাধান করা যায়, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমি এটা প্রোগ্রামটা মডারেট করার জন্য আমাদের ডেপুটি এডিটর সাজ্জাদ রহমানকে ফ্লোর দিচ্ছি। থ্যাংক ইউ শাহের ভাই। আমি সাজ্জাদুর রহমান, ডেপুটি এডিটর বিজনেস স্ট্যান্ডার্ডে। আমি অন বিহাফ অফ দি বিজনেস স্ট্যান্ডার্ড আপনাদের সবাইকে আজকের এই ওয়েবিনারে ওয়েলকাম জানাই। সো আমরা সবাই জানি যে ট্যুরিজম, আপনার হোটেলস এন্ড হসপিটালিটি সেক্টর, তারা হচ্ছে আপনার একদম ইনিশিয়াল এবং ওয়ান অফ দ্য বিগেস্ট ভিকটিমস অফ এই কোভিড প্যান্ডেমিকের। এবং শুরু থেকে লকডাউন, শাটডাউন বিভিন্ন দেশে, এটা প্রথমেই হচ্ছে যে এই হোটেলস এন্ড রেস্টুরেন্টস এন্ড রিসোর্ট এই সেক্টরগুলো আপনার এফেক্টেড হয়েছে। সো সে কারণেই আমরা আসলে এটা মোর দ্যান 4 months ইনটু দ্য ক্রাইসিস। সো এখন সেক্টরটার আসলে কি অবস্থা, উই অল নো যে এখানে খুবই আপনার একটা অকুপেন্সি রেট তো আসলে অলমোস্ট এখন নেই। এখন লোকজন তো আর বিদেশিরাও ট্রাভেল করছে না, দেশি লোকও তো হোটেলে কোনো ইভেন্ট হচ্ছে না। ইভেন্ট গুলো একটা বড় ইনকাম সোর্স ছিল, আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন হোটেলস, স্পেশালি ঢাকাতে যেগুলো, সো সেগুলো তো সবকিছুই বন্ধ। আমরা দেখেছি যে অনেক হোটেল পাইপলাইনে ছিল, 5 স্টার হোটেল, 4 স্টার হোটেল, ইভেন বাংলাদেশে যত হোটেল এই মুহূর্তে আছে তার থেকে বেশি হোটেল পাইপলাইনে ছিল, এন্ড হান্ড্রেডস অফ ক্রোর টাকা এখানে ইনভেস্টমেন্ট সেটা স্টাক হয়ে গিয়েছে। সো এমপ্লয়মেন্ট হ্যাজ বিন এফেক্টেড। সো মেনি ইস্যুজ এখানে আছে। সো আমরা আসলে আজকে একটু আপনাদের একটু সেক্টর নিয়ে আমরা একটু জানবো, ওভারভিউ যে প্রেজেন্ট সিচুয়েশনটা কি অবস্থা। বাট আপনাদের থেকে আমরা একটু জানতে চাই যে আসলে when will the situation will be normal, when this hotels and hospitality sector will be on track, আপনারা কি এক্সপেক্ট করেন? সো আমি প্রথমে আপনার শহীদ ভাইকে একটু ইনভাইট করতে চাই যে এই সেক্টরের আসলে বর্তমান অবস্থাটা কি এবং আপনারা কি আশা করছেন যে ইন দ্য ডেজ টু কাম কি হতে পারে। ধন্যবাদ। আসলে এই আই মে সাউন্ড ফ্রাস্ট্রেটিং বিকজ আপনি অলরেডি বলে দিয়েছেন যে এই মুহূর্তে সিচুয়েশন ইজ নট very good as such. Employees are being laid off. Hotels, the income level has gone so down. It is very difficult to pay the gas, water, electricity and employees' salary. Should be একটু পার্সেন্টেজে যদি বলেন যে ইনকাম হ্যাজ গন ডাউন কত পার্সেন্টেজ? 95%. It depend করে প্রপার্টি টু প্রপার্টি। যেমন এই মুহূর্তে আমাদের কাছে প্রায় 20-25টা হোটেলের কাছে মেডিকেল কলেজের ডাক্তারেরা আছে, ওরা দে আর ডুইং এ বিট বেটার বিজনেস, বাট ওকে আর বাকিগুলি ইজ সে 95% business isn't there. Okay. And one thing that we can't say that when will this pandemic go away, but definitely এটা বলতে পারি যে 2020 is washed away, nothing there. And as per WHO, UNWTO, it might take a year or two for the business to pick up COVID-19 এর আগের পর্যায়ে আসার জন্য। আর আপনি অলরেডি বলে দিয়েছেন যে হোটেলের একটা মেজর রেভিনিউ আসে হলো রুম, banquet, conference, seminar, bar, restaurant. Unfortunately, all those are open, but the number of guests is very minimal. So you cannot expect to pay. Ekta hoteler electricity bill is about 3 million taka or even more. You can't shut down the hotel. You have to keep running the chillers, boilers, elevators, and the fan coil unit, and all those things. Otherwise, the rooms will become unusable eventually. So you got to take care of the plant. Now, এটা কবে regain হবে, it's very difficult, but যেটা লস হয়ে গেছে সেটা কখনোই ফেরত আসবে না। এখন I can see only 2-3 things যেটা
5-star হোটেলগুলি অথবা 4-star হোটেলগুলি is trying to do the survival with outside catering, home delivery, but that's very negligible amount in terms of rooms. আপনার rooms এ air connectivity নাই, regional connectivity নাই, আপনার visa restriction hasn't been withdrawn, so we don't really see in near future the business will pick up. Now what has happened on between is the employees has got laid off. We have heard from the Prime Minister's speech, and we have done quite a bit of press conference and others. Unfortunately, not even one taka came to this sector for post-COVID survival. If that happens, then I would say it will be very difficult. Now, we are not saying that we want to have grant or pronodona jeta bola hocche, but what we want to say is government, like all other surrounding countries, can reduce the amount of VAT, can reduce the amount of electricity, gas, water bill, can make it delay, can make the bank loan reduction and with a longer period repayment. If these things are not happening, we need a working capital. But all this has been said, done, deal. So far, as of today, to the best of my knowledge, nothing has been done. So every hotel is alternate date is deciding to shut down because shutdown is more profitable than running it. And employees are being laid off. By that, let's say 100,000 has been laid off, and 100,000 if you consider 5 members in the family, so that becomes 500,000 unemployed. So economy run korte gele, we are talking about fighting with unemployment. Here we are creating unemployment because of any support, help, strategic support from the government. Now, এই সমস্ত প্রপার্টি গুলি রান করতে গেলে you decide on the elevator, chillers, boilers, normal maintenance, electricity bill, water, gas কত হইতে পারে, and then you can decide on 6 months, 1 year, this is what you need to keep the hotel running, including the payroll, and you get a soft loan. এটা যদি না হয় তাহলে আমরা সবাই কিন্তু গার্মেন্টস নিয়ে কথা বলি, আমরা ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে কথা বলি, but the first impression of the foreign guests, those who come as a consultant, contractor, supplier, or buyers in the garments, they are housed in the hotel. They are accommodated in the hotel. They have their food. If these establishments are being closed or shut down, then how will be the economic activities gear up? Okay. This is a big question. I think it should be addressed. Right. থ্যাংক ইউ শহীদ ভাই, আপনি অনেক ডিটেইল বলেছেন বিষয়টা, সেক্টরের বর্তমান অবস্থাটা। সো আমাদের সাথে জয়েন করেছেন ওয়াহিদ ভাই, উনি মনিটর একটা ট্রাভেল ম্যাগাজিন, উই অল নো যে ফোর্টনাইটলি ম্যাগাজিন নিউজ পেপার, সেটার এডিটর, এবং উনি ট্রাভেল ইন্ডাস্ট্রির সাথে অনেক বছর ধরে আছেন, অনেক এক্সপিরিয়েন্স, বাংলাদেশ বিমানের বোর্ড অফ ডিরেক্টরসেও ছিলেন এক সময়। সো আমরা ওয়াহিদ ভাইয়ের থেকেও এই সেক্টর নিয়ে আমরা কিছু জানতে পারবো। সো আমাদের সাথে জয়েন করেছেন মিস্টার তৌফিক রহমান, আপনাদের আমরা স্বাগত জানাই আজকের ডিসকাশনে। সো আমরা এখন একটু মিস্টার আল-আমিন সাহেবের কাছে বলতে চাই যে যেটা শহীদ ভাই বললেন যে আপনাদের এই যে এখন একটা ক্যাশ ক্রাইসিস এবং এমপ্লয়িজরা লেইড অফ হচ্ছে, স্বাভাবিক, এই যে মিনিমাম একটা গ্যাস বিল বা ইলেকট্রিসিটি বিল 3 মিলিয়ন টাকা, সো উইদাউট এনি ইনকাম, বাট এই ধরনের ইউটিলিটিস বিল সবকিছু দিতে হচ্ছে, গ্যাস, ইলেকট্রিসিটি এন্ড পানির বিল আছে সবকিছু। সো আপনাকে আমার একটা প্রশ্ন আল-আমিন ভাইয়ের কাছে, যে এই যে গভর্নমেন্ট যে স্টিমুলাস প্যাকেজ দিয়েছে, ডিড ইউ অ্যাপ্লাই ফর দ্যাট লোন, আর আপনি কি জানেন যে আপনাদের সেক্টরের, হসপিটালিটি সেক্টরের কেউ এই ধরনের স্টিমুলাস প্যাকেজের থেকে লোন পেয়েছে? থ্যাংক ইউ সাজ্জাদ ভাই। আসলে এই স্টিমুলাস প্যাকেজ যেটা এসছে, এটা বেসিক্যালি ফর দ্য টোটাল সার্ভিস ইন্ডাস্ট্রি, স্পেসিফিকলি আসলে হোটেলের জন্য ওরকম বলা হয় নাই। হাউএভার, যেহেতু উই আর অলসো পার্ট অফ দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি অর দ্য সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাজ সাচ, we applied, and not only us, আমার মনে হয় আরো অনেক হোটেলই ট্রাই করেছে, বাট আসলে
ওইখানে the terms and conditions which are supposed to be little more simplified. জিনিসটাকে একটু ক্রিটিক্যাল, বিকজ আপনি যদি আজকে লোনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি ইনিশিয়ালি আপনি যখন হোটেলটা অপারেশনে এনেছিলেন আপনার যেই পেইড আপ ক্যাপিটাল ছিল সেটার 1/3 পাবেন। তো সেটা আজকে লেটস সে ইফ উই কনসিডার আ 200 রুম হোটেল যেটার ভ্যালুয়েশন এখন যদি আপনি করেন মেবি 1000 crore টাকা পার হয়ে যাবে, বাট ওইখানে ওনার ব্যাংক লোন ছিল, ওনার পার্সোনাল পেইড আপ ক্যাপিটাল it may be a 5 crore টাকা, and if you get it let's say 1/3 of that which is 1.5 crore, সেটা কিছু হোটেল আছে যার একদিনের খরচ। আলটিমেটলি এই জিনিসটা মানে খুব একটা এখনো পর্যন্ত বেনিফিটে আসে নাই কোনো হোটেলের জন্য, মানে মানে আমার নলেজে যতটুকু আমি জানি। প্লাস আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে একটু ক্রিটিক্যাল, হুইচ ইজ আপনি যদি এই বছরের 2020-21 এর বাজেটটা দেখেন, যেখানে গভর্নমেন্ট কিন্তু প্রাইভেট যে ব্যাংকগুলো আছে সেখান থেকে একটা মানি বড় করার প্ল্যান অলরেডি রেখেছে, উইচ ইজ 83,000 crore টাকা ওরা ব্যাংক থেকে লোন নেবে। এটা দিয়েই আসলে বাজেটটা মেলানো, এবং তারপরে ওখানে আবার গভর্নমেন্টের ডেফিসিট আছে। সো আলটিমেটলি ব্যাংকের কাছেও তো লিকুইডিটির একটা ক্রাইসিসের বিষয় আছে। সো এই সাপোর্টটা আসলে যেভাবে আসলে আসার কথা ছিল টু সাপোর্ট অর লাইক টু ফ্যাসিলিটেট টু make this hotel survive in this pandemic situation, ওইটা আসলে রিয়েলিস্টিকলি আমার মনে হয় কোনো হোটেল এইভাবে বেনিফিটে আসে। বাট আমি যে জিনিসটাকে আরেকটু অন্যভাবে দেখতে চাই, ধরেন আমরা কিন্তু এখন শুধু এই কোভিড ক্রাইসিস নিয়ে কথা বলছি, বাট আই থিঙ্ক আপনি যদি WTO ফোরকাস্ট দেখেন, ইভেন ওয়ার্ল্ডের টপ ব্র্যান্ডগুলোর ফোরকাস্ট দেখেন, ওরা কিন্তু আসলে মানে যেভাবে ফোরকাস্ট করছে অ্যারাউন্ড 37 to 40% revenue per room degrowth দেখাচ্ছে till 2021, মিনিং আপনি যদি কালকে ভ্যাকসিন চলেও আসে আপনি এই ইম্প্যাক্টটা 2021 সাল পর্যন্ত মানে ইন আ স্মলার স্কেল মেবি, বাট এটাকে ক্যারি করে নিয়ে যেতে হবে সবগুলো হোটেলকে। তো এখন যখন আমি আমার একটা হোটেলের যদি ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখেন, দেখবেন আপনি যে টু মানে ইসে আর কি টু সেন্টার্স আমরা বলি, লেটস সে একটা কস্ট সেন্টার, একটা রেভিনিউ সেন্টার। আমার রেভিনিউ সেন্টারে কিন্তু আসলে আমার কিছু করার নাই। আমি কারেন্টলি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি বলি, আপনি রেভিনিউ সেন্টারে জিরো আর মিনিমাম, ভেরি মিনিমাম। আমি এখন অনেকে বলছে যে যদি আমার ফ্লাইট গুলো ওপেন হয়ে যেত তাহলে ফরেনার আসতো। আমি আসলে এই জিনিসটাকে রাদার অপোজিট মনে করি। যদি কোনো এখন ফ্লাইট ওপেন হয়, বাংলাদেশের যে গেস্ট গুলো আছে তারা রাদার চলে যাবে, আসা তো পরে কথা। বিকজ আপনাকে যখন ফ্লাইট ওপেন করলে কিন্তু একসময় দেখা যাবে এয়ারলাইন্স গুলাও 1-2 মাস হয়তো অপারেট করবে, এবং যখন ওনারা লস সাফার শুরু করবে and they will also go for bankruptcy, এরকম সিচুয়েশন আসতে পারে। সো এই জিনিসটা ইটস নট অ্যাবাউট ওপেনিং ফ্লাইট অর ওপেনিং ইমিগ্রেশন, জিনিসটা কিন্তু নিড টু ব্র্যান্ড ইওর কান্ট্রি টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, সো দ্যাট যখন আমরা বারবার বলছি যে জীবিকা এবং জীবনের মধ্যে একটা মানে ব্যালেন্স করতে হচ্ছে, সো এনি পারসন হু উইল কাম টু বাংলাদেশ ফর আ বিজনেস, সেখানে সেই ট্রেড অফটা যেটা তার কাছে ওর্দি মনে হয় যে আমি ওখানে যাবো, এই রিটার্ন আমি কি পাচ্ছি, সেই জিনিসটা যদি আমি তাদের কাছে প্রজেক্ট করতে পারি, অনলি দেন কিন্তু পিপল উইল টেক দ্য রিস্ক অফ কামিং টু আওয়ার কান্ট্রি এন্ড মেবি ইট ক্যান বি ফর আ বিজনেস। অন দ্য আদার হ্যান্ড আমাদের কিন্তু মানে লাস্ট মানে 50 ইয়ার্স এর হিস্ট্রিতে বাংলাদেশ কিন্তু কখনোই আমাদের যে ট্যুরিজম মানে লেজার বা আমাদের যে ডেস্টিনেশন ট্যুরিজমটা আছে এটাকে আসলে গ্লোবালি আমরা হয়তো খুব ভালোবাসে প্রজেক্ট করতে পারিনি। দেয়ারফর আমাদের কিন্তু ঢাকার বিজনেসটা রয়ে গেছে শুধুমাত্র এই বিজনেস ট্রাভেলের উপর ডিপেন্ডেন্ট, এন্ড কক্সবাজার বা অন্য যে ডেস্টিনেশন গুলো আছে সেগুলা ডিপেন্ড করে হলো আমার ডোমেস্টিক ট্যুরিজমের উপরে। এখন আপনি দেখবেন যে প্রতিটা মানুষের, আমি শিওর আজকে যদি গভর্নমেন্ট একটা স্ট্যাটিস্টিক চেক করে পার পারসন মানে ইনকাম যেটা অবশ্যই কমে গেছে, এটা ফ্রম টপ টু বটম প্রতিটা লেভেলে এটা কমেছে। তো আপনি আপনার যে বেসিক নিড গুলো আছে, আপনি যদি আপনার নিড অ্যানালাইসিস করেন, আপনার ফুড, শেল্টার এন্ড অল এডুকেশন, এগুলোর পরে তো আপনার মানে ট্রাভেলটা আসবে। তো আমি যদি এটা ডোমেস্টিক কেও মানে সিরিয়াসলি হার্ট করছে, বিকজ আপনি লেটস সে ঈদের যে বন্ধটা আসবে, এটা কিন্তু আমরা ইমাজিন করতাম লাস্ট 10 ইয়ার্স যে পিকচার ছিল যে কক্সবাজার বা আমার অন্য যে রিসর্ট গুলো আছে দ্যাট উইল বি ফুল আফটার ঈদ, এক সপ্তাহের জন্য ফুল থাকবে। কিন্তু এই বছর কিন্তু এই সিনারিওটা হবে না। যদি দুইটা ঈদই তো মিস হলো, মানে সামনেরটাও হবে লাইকলি। জি আমিন ভাই, একটা প্রশ্ন যেটা শহীদ ভাই বললেন যে অনেক হোটেলসই লে অফ করেছে এমপ্লয়ীদের, ডেফিনেটলি ইনকাম নেই। সো আপনাদের সিক্স সিজনস হোটেলস এর
কি আপনারা লেড অফ করেছেন এমপ্লয়ীদের এর মধ্যে? As of now, we did not, but fact is যে আমরা কিছুটাকে ব্যালেন্স করতে হয়েছে. For an example, I would run a 70% occupancy minimum এই সময়ে, or 75% occupancy, যেটা আমার এখন এটা 5-10% এ নেমে আসছে. So you probably don't need also 200 employees. এবং আমি একটু আগে যেটা বলছিলাম যে আমার যে কস্ট সেন্টার আছে, সেই কস্ট সেন্টারের মধ্যে কিন্তু আমার কিছু ফিক্সড কস্ট আছে. ধরেন লেটস আমার হোটেলটা 16 ফ্লোর একটা হোটেল আপনি অপারেট করলে আপনার মিনিমাম কস্ট কিন্তু 40 to 45 লাখ টাকা আসবে উইথ ইউটিলিটিস, আমি ভ্যাট ট্যাক্স বাদ দিলাম. সো ওইখানে কিন্তু আসলে ইফ ইউ ডোন্ট গেট এনি সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট, তাহলে আমার বাদ রইলো কিন্তু মানে দুইটা সেক্টর, দুইটা মানে সেগমেন্ট. একটা হলো আমার কস্ট অফ গুডস সোল্ড, আর একটা হলো আমার এমপ্লয়ি পেরোল. কস্ট অফ গুডস সোল্ড আপনি কোনোভাবেই কমাতে পারছেন না, কারণ আপনাকে যদি কিছু বিক্রি করতে হয় তাহলে তো আপনাকে কিনতেই হবে. তাহলে আমার বাকি রইলো শুধু আপনার এমপ্লয়ীদের যে মানে পেরোলটা আছে, সেই পেরোলটা হার্ট হচ্ছে. এটা আমার হোটেলেও হয়েছে এবং প্রতিটা হোটেলেই হচ্ছে. এটা আমি থেকে শুরু করে আমার ডোরম্যান পর্যন্ত এভরিবডি ইজ হার্ট এই সিচুয়েশনের মধ্যে. ওইখানে আসলে আমরা যদি ওই কস্ট সেন্টারকে একটু সাপোর্ট পেতাম, যেখানে আমরা স্যারও যেটা বলছিলেন যে আমাদের ইউটিলিটিস, ইলেকট্রিসিটি, এই জিনিসগুলো কিন্তু মানে উই ডোন্ট ইম্পোর্ট ফ্রম আউট অফ কান্ট্রি, আমরা বাংলাদেশে প্রডিউস করি এবং আমরা জানি যে আমাদের সাফিসিয়েন্ট আছে. ওইখানে আমরা যদি গভর্নমেন্ট কাছ থেকে একটা সাবসিডাইজ প্রাইস পেতাম, মেবি এটা আমাদেরকে বেসিক মানে এটা ভালোভাবে হেল্প করতো. এন্ড অলসো যে ভ্যাট ট্যাক্সের যে বিষয়গুলো আছে, সাপ্লিমেন্টারি ডিউটি যে বিষয়গুলো আছে, ওইখানে একটা সার্টেন সময় পর্যন্ত যদি আমরা ওয়েভার না পাই, এই ইন্ডাস্ট্রিটাকে কিন্তু 1-2 বছর রান করানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এই ধরনের একটা ভালনারেবল সিচুয়েশনকে মানে একটা লাগেজ নিয়ে আর কি. সো আমার এই সময় গভর্নমেন্ট মাস্ট পুট দেয়ার হ্যান্ডস আপ এন্ড আমাদের জিনিসটা আসলে একটু সিরিয়াসলি দেখা উচিত. অ্যাজ অফ নাও আমরা আজকে 130 ডেজ অলমোস্ট পার করে ফেলেছি. মেবি একমাত্র ইন্ডাস্ট্রি যেখানে জিরো কন্ট্রিবিউশন উই গট অর উই কুড অ্যাচিভ, আমি বলবো আর কি. রাইট, থ্যাংক ইউ আমিন ভাই. আপনি অনেক ভালো বলেছেন এই সেক্টরটা নিয়ে এবং আপনাদের অবস্থা সরকারের থেকে যে ধরনের সাপোর্ট আপনারা এক্সপেক্ট করেন. সো নাও আই ওয়ান্ট টু রিকোয়েস্ট মিস্টার তৌফিক রহমান, আপনাদের এই সেক্টরে অনেক লস তো হয়েছে, আমরা শুরু থেকে জানি যে এটা শুরুতেই এই হোটেলস গুলো এফেক্টেড হয়েছে লকডাউনের শুরু থেকেই একদম, বা তার কিছু আগে থেকেই লোকজন একটু কশাস হয়ে যাওয়াতেই কিন্তু হোটেলস গুলো আসলে ব্যবসাগুলো শুরু থেকেই লস করছিল. তো আপনাদের কাছে কি এই ধরনের কোনো এস্টিমেট আছে যে হাউ মাচ মানি দিস সেক্টর হ্যাজ লস্ট ইন 4 months? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ. আমি একটু প্রথমে বলে নেই, আমি কিন্তু ট্যুরিজম সেক্টরকে রিপ্রেজেন্ট করছি, হসপিটালিটি সেক্টরকে না. যেহেতু আমি নিজে একজন ট্যুর অপারেটর, রাইট, তো ফাইন. আচ্ছা, আমাদের কাছে কোশ্চেনটা একটু অন্যভাবে করি. না, আমাদের একটা পরিসংখ্যান আছে, আমি পরিসংখ্যানটা আপনাকে দিয়ে আপনাদের জন্য সুবিধা হবে. আমরা ওই যে শাহিদ আহমেদ স্যার আছে, আমরা পাটা বাংলাদেশ চ্যাপ্টার থেকে একটা পরিসংখ্যান করেছিলাম. আমরা ফেব্রুয়ারি থেকে নিয়ে জুন পর্যন্ত এই 5 মাসের একটা পরিসংখ্যান করেছিলাম এবং ওটাই ছিল আসলে প্রথম পরিসংখ্যান. এই জাতীয় পরিসংখ্যান এর আগে আসলে কেউ করেনি. তো আমরা মোটামুটি 1 থেকে 1.5 মাস সময় নিয়েছিলাম এই পরিসংখ্যানটা করার জন্য. এবং এখানে যে সমস্ত অ্যাসোসিয়েশন গুলি আছে, হোটেল অ্যাসোসিয়েশন, ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, হজ এজেন্সি, সবার সাথে আমরা একটু কথা বলে, এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন, সবার সাথে কথা বলে আমরা 5 মাসের একটা ক্ষতি বের করার চেষ্টা করেছিলাম. সেটা ছিল সেই সময় মানে জুন পর্যন্ত 9,705 কোটি টাকার টার্নওভার. এটাকে আমি লস বলবো না, মানে ব্যবসা 9,705 কোটি টাকার ব্যবসা বাংলাদেশে 5 মাসে হারিয়েছে 9,705 কোটি টাকা, জি, জুন পর্যন্ত 5 মাসে. এবং এর ভেতরে এভিয়েশন, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, ইনবাউন্ড আউটবাউন্ড, ডোমেস্টিক, হজ যারা সেই সময় ওমরা করতো, ওমরা সিজন ছিল, এছাড়া ট্যুরিস্ট ট্রান্সপোর্টেশন এবং ট্যুরিস্ট ভেসেল এবং হোটেল রিসোর্ট, এরা সব মিলে একটা আমরা দেখিয়েছিলাম. এবং আমরা একটা আশঙ্কা করেছিলাম যে প্রায় 3 লক্ষের উপর কর্মী এই বিভিন্ন সেক্টরে ছাঁটাই হওয়ার একটা সম্ভাবনা আছে. এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে যেহেতু জুন অলরেডি পেরিয়ে গেছে, এখন আমরা ডিসেম্বর পর্যন্ত একটা ক্ষতির একটা বের করার চেষ্টা করছি, নিরূপণ করার চেষ্টা করছি. এবং প্রাথমিক যে তথ্য আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে এই ডিসেম্বর পর্যন্ত যদি আমরা হিসাবটা যদি করি, সেটা অবশ্যই 20,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে. রাইট, 20,000 কোটি টাকা ডিসেম্বর পর্যন্ত ছাড়িয়ে যাবে. এবং আপনি যদি
এখান থেকে যদি ক্ষতিটা বের করার চেষ্টা করেন, আমাদের কত ক্ষতি হলো, আপনি খুব সহজ, আপনি যদি 10 to 15% একটা প্রফিট মার্জিন ধরেও যদি করেন, আমাদের হিসাব হচ্ছে প্রায় 1.5 থেকে 2,000 কোটি টাকা একদম নির্ঘাত একটা মানে টাকা বা অর্থ আমরা হারাবো। এটা হচ্ছে পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সেই সময়ের একটা পরিসংখ্যান। আসলে এখন আমরা আপনাদের এই যে এটা কি আপনার হোটেলস সহ এই যে অ্যালাইড সেক্টর বললেন, এভিয়েশন, ট্রান্সপোর্ট সব সহ অ্যারাউন্ড 2000 crore টাকা আমরা বলতে পারি মানে নেট লস হবে, ইনকাম লস। রাইট। সেটা আসলে এখন সমস্যাটা হলো কি যে এটা যে একেবারে 100% অ্যাকুরেট আমরা ওটা বলবো না, কারণ অনেকগুলি ভিত্তির উপর ভিত্তি করে করতে হয়েছে। তবে এটা একটা প্রাথমিক তথ্য, এটার উপর ভিত্তি করেই ট্যুরিজম বোর্ড বা অন্যান্য যারা আছে তারা কাজগুলি চালিয়ে নিচ্ছেন। ইভেন যারা সাংবাদিকরা যারা আছেন, ওয়াহিদ বানুর মতো যারা মানুষ আছেন, তারাও তো সবাই তো আসলে তথ্য চান। তো সেজন্য আমরা একটা প্রাথমিক তথ্য সংগ্রহের একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম। আর এখন হচ্ছে কি, এখন এই যে জুন মানে ডিসেম্বর পর্যন্ত যে তথ্য নেয়া, মানে আমরা নিজেরাও এখন কিছু আসলে ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ, যে তথ্যগুলি নেবো আমরা সবাই তো আসলে এখানকার স্টেক হোল্ডার। তো ফলে স্টেক হোল্ডারদের অবস্থা, আপনি যদি ট্যুরিজমের কথা যদি বলেন বা আমাদের ট্রাভেল এজেন্সির কথা বলেন, আপনি বোধহয় আমাকে একটা প্রশ্ন করতে চেয়েছিলেন। আপনি আমার প্রশ্নটা, আচ্ছা রাইট, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার বাংলাদেশে আসলে ফরেন টুরিস্ট কিরকম আসে ইউজুয়ালি? আচ্ছা, আপনাকে আমি 3টা ফেসে কথাটা বলি। একটা ফেস হচ্ছে 13-14, 2013-14 পর্যন্ত বা 13 পর্যন্ত, আমি বলবো 12-13 পর্যন্ত বাংলাদেশের ইনবাউন্ড ট্যুরিজমের একটা মোটামুটি একটা খুব ভালো একটা জায়গা ছিল। ট্যুরিজম আমরা খেয়াল করতাম যে প্রতি বছর 10 to 15%, ইভেন 20% করে আমাদের গ্রোথ হচ্ছে। 13-14 দিকে আপনার মনে আছে যে তখনই কিন্তু ওই যে বিরোধী দলগুলি কর্তৃক কিন্তু আমাদের বিভিন্ন রকমের এই যে প্রোগ্রাম শুরু হয়ে গেল, পেট্রোল বোমা শুরু হয়ে গেল, এই ট্যুরিজমটা কিন্তু এফেক্টেড হলো আমাদের এরকমই 13-14 দিকে। একটু গ্রোথটা কমলো, গ্রোথটা একেবারেই জিরোতে চলে আসলো 2016-তে, যখন আমরা হোলি আর্টিজান আমাদের উপরে এসে পড়লো। তখন কিন্তু একেবারেই গ্রোথটা কিন্তু একদম জিরো হয়ে গেল বলা যায় 2016-তে। 17-এর মাঝামাঝি থেকে একটু করে গ্রোথটা বাড়া শুরু করলো। 18-তে মোটামুটি হলো, 19-এ কিন্তু এসে গ্রোথটা কিন্তু আমি আগের অবস্থায় বলবো না, কিন্তু অনেক বেটার হচ্ছিল। এটার পেছনের যে কারণটা ছিল সেটা হচ্ছে যে 2016-র পরে আমাদের যে সোর্স মার্কেট, যাদেরকে আমরা বলি টুরিস্ট জেনারেটিং কান্ট্রিজ, সেই দেশগুলি বাংলাদেশের উপর রেড অ্যালার্ট জারি করেছিল। আপনারা জানেন যে আমাদের প্রতিটা দেশের ট্রাভেলের উপর রেড অ্যালার্ট জারি করেছিল, এবং ধরেন ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, জাপান, ইটালি, ফ্রান্স, স্পেন, যে দেশগুলি থেকে মূলত সারা বিশ্বে পর্যটকরা যায়, যাদেরকে আমরা টুরিস্ট জেনারেটিং কান্ট্রি বলি বা সোর্স মার্কেট বলি, তাদের সবাই কিন্তু রেড অ্যালার্ট বাংলাদেশের উপর ছিল। কারো রেড অ্যালার্ট 1, 2, 3 লেভেলে ছিল। 2019 থেকে কিন্তু 19-এর শেষ থেকে কিন্তু মোটামুটি রেড অ্যালার্ট গুলি কিন্তু উঠে যাচ্ছিল। 2019-এও এই অক্টোবর নভেম্বরের দিকে, আমি যেহেতু মূলত ব্রিটিশ মার্কেটে কাজ করি, আমি ইংল্যান্ডের সাথে ওরা রেড অ্যালার্ট দিয়েছিল, এবং ওই অক্টোবরের দিকে কিন্তু তারা কিন্তু রেড অ্যালার্টটা কিন্তু আস্তে করে তুলে নিয়েছিল, বলেছিল যে হ্যাঁ ঠিক আছে এখন মোটামুটি আসতে পারে। কিন্তু যে ঘটনাটা এখন এসে ঘটলো, মানে কোভিড এর যে ঘটনাটা এসে ঘটলো, আমি বলবো যে আপনি যদি পরিসংখ্যান যদি বলেন, তাহলে আসলে সে অর্থে পরিসংখ্যান তো আমাদের নেই। তবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এসবি মানে স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে কিছু পরিসংখ্যান কালেক্ট করে। সেই হিসেবে তারা বোধহয় 2019-এ তারা দেখিয়েছিল 1,25,000 না কত, যদি ওয়াহিদ ভাই যদি মনে থাকে, মানে 1.5 লক্ষেরও কম আর কি, 1.5 লক্ষেরও কম দেখিয়েছিল। কিন্তু এখানে আবার ঝামেলা আছে, এখানে আবার ঝামেলাটা হলো যে এর মাঝে ডায়াসপোরা কিংবা আমাদের এক্সপেট্রিয়েট মানে আমাদের এনআরবিস কিন্তু যারা ওই দেশের পাসপোর্ট হোল্ডার, তারা সবাই মুখের মধ্যে আছে। আপনি যেটা বলছিলেন বা আমার বোধহয় আলামিন যেটা বলছিল, বিজনেস ট্রাভেলার যারা এখানে মূলত ব্যবসা করতে আসে, আপনি জানেন যে গার্মেন্টস এর প্রচুর লোকজন আসে যারা ব্যবসা করতে আসে, তারা এটার ভিতরে ছিল। আমরা যাদেরকে ট্যুরিস্ট বলছি, কিংবা যদি আমি আরো ভেঙে যদি বলি, যাদেরকে আমরা লেজার ট্যুরিস্ট বলছি, হলিডে মেকার্স বলছি, যারা শুধুমাত্র বেড়ানোর জন্য, সময় কাটানোর জন্য এখানে এসছে, মানে যদি 1.5 লক্ষ টুরিস্ট অ্যারাইভাল যদি ট্যুরিজম বোর্ড দেখিয়ে থাকে, তাহলে আমার ধারণা যে বাংলাদেশের লেজার বা ঘোরার জন্য এসছে তাদের সংখ্যা কোনো ক্রমে 20 থেকে 25,000-এর বেশি না, যারা শুধুমাত্র কোনো উদ্দেশ্য নাই। তো সেই ক্ষেত্রে আসলে সংখ্যা নিয়েও এক ধরনের তো ঝামেলা আছেই। কিন্তু আমি বলবো যে এই কোভিড এর মানে সময়ে বা পরে, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। আমি একটা ইংল্যান্ডের একটা খুব বড় একটা কোম্পানির সাথে কাজ করি দীর্ঘদিন ধরে, ওই কোম্পানির নাম হচ্ছে ওয়াইল্ড ফ্রন্টিয়ার্স। তো তাদের 3টা ট্যুর আমার সাথে ফিক্স করা ছিল। মানে আমার এই কথার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশি ইনবাউন্ড ট্যুরিজমটা কবে থেকে শুরু হবে।
যেটা আপনারা জানতে চান। আমার একটা ট্যুর ছিল হচ্ছে অক্টোবর 2020 একটা ট্যুর, আরেকটা ট্যুর ছিল জানুয়ারি 2021, আরেকটা ট্যুর ছিল অক্টোবর 2021। মানে অক্টোবর 2021 একটা ট্যুর, জানুয়ারিতে একটা ট্যুর এবং এই অক্টোবর 2020 তে একটা ট্যুর। আমার কাছে ইংল্যান্ডের কোম্পানিটা আজ থেকে 1.5 মাস আগে, আমি বোধহয় ওয়াহিদ ভাইয়ের সাথে এটা আলাপও করেছি, 1.5 মাস আগে আমার সাথে অনেক ডিটেল কথাটা বলেছে যে আমরা বাংলাদেশের ট্যুরের ব্যাপারে 2022 তে আবার চিন্তা করব। তার মানে তুমি এখন এই যে 3টা ট্যুর আমার ছিল, 3টা গ্রুপই তুমি আপাতত ক্যান্সেল করো এবং কোনো ধরনের কোনো রিজার্ভেশন দেবা না আনটিল ফার্দার নোটিস। আমি এই চিঠিটা কিন্তু আমাদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও মহোদয় বড় পাঠিয়েছি যে দেখেন আমরা আমাদের মতো করে ভাবতেই পারি যে আমার ডেস্টিনেশনটা অনেক সেফ, আমার ডেস্টিনেশনে মানে আমার কথা হলো যে প্লেন চলা শুরু করলেই যে এখানে একদম টুরিস্ট একদম ঝাঁপিয়ে পড়ে চলে আসবে ভাবার কোনো কারণ নাই। সুতরাং বাংলাদেশের ইনবাউন্ড ট্যুরিজম কোনো ক্রমে 2022-এর আগে শুরু করার কোনো রকমের কোনো সম্ভাবনা আমরা যারা ইনবাউন্ড ট্যুরিজম করি, আমি 27 বছর ধরে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, আমরা দেখি না। কারণ আমাদের সাথে যারা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, বিদেশে যারা কাজ করে, তাদের সরাসরি যোগাযোগ আছে। আর 2 নম্বর হচ্ছে আউটবাউন্ড। আউটবাউন্ড এটা আমি মনে করি যে এখন একেবারে ভুলেই যেতে হবে। মানে আউটবাউন্ডের অবস্থা আমি মনে করি যে আরো খারাপ। কারণ আপনি দেখেন যে বিভিন্ন দেশগুলি কিন্তু আমাদেরকে একসেপ্ট করছে না। দুবাই একসেপ্ট করছে না, ইতালি একসেপ্ট করছে না, শেনজেন একসেপ্ট করছে না, জাপান একসেপ্ট করছে না, কোরিয়া একসেপ্ট করছে না। আমি শিওর সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া যখন শুরু হবে ওদের দেশের ট্যুরিজম, ওরাও কিন্তু আমাদেরকে ইনিশিয়ালি একসেপ্ট করবে না। এবং বাংলাদেশে কিন্তু ভারত, নেপাল, ভুটানের পরেই কিন্তু সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়াতে সবচেয়ে বেশি পর্যটক যায়। পরিসংখ্যান তাই বলে, প্রায় 5-6 লক্ষ পর্যটক হয়তো ওখানে যায়। ওরা কিন্তু একসেপ্ট করবে না। ডোমেস্টিক নিয়ে জানেন আমাদের এখানে আসলে যারা কর্তা ব্যক্তি যারা আছে, যারা এখন তো ট্যুরিজমের এক্সপার্টের অভাব নেই, মানে ট্যুরিজমের উপর এক্সপার্টিজ অনেক বেড়ে গেছে। হ্যাঁ, অনেকেই জেনে না জেনে অনেক বেড়ে গেছে আর কি। ওরা সবাই বলছে যে বাংলাদেশে ডোমেস্টিক ট্যুরিজমটা খুব বুম হবে, খুব বিশাল বড় হয়ে যাবে। আর আমরা যারা ট্যুরিজমটা নিয়ে একটু টুকটাক গবেষণা করার সুযোগ আমাদের আছে বা করি আমি কিন্তু প্রথম দিকে বলে এসেছি যে এই ধারণা ভাবার কোনো কারণ নেই। আপনি একটা উদাহরণ দেই, ধরেন কুয়াকাটায় বলা হয়েছে সীমিত আকারে পর্যটন চালু করতে হবে। আচ্ছা, সীমিত আকারে কথাটাই তো আমি বুঝি না। মানে সীমিত আকারে মানেটা কি? যে আপনি কুয়াকাটায় গেলে এই এলাকায় যেতে পারবেন, এই এলাকায় যেতে পারবেন না, বা হোটেল থেকে বেরোতে পারবেন বা হোটেল থেকে বেরোতে পারবেন না। হ্যাঁ, মানে এটা তো হয় না। মানে এটা হয় কি যে ওই যে আপনি ভালোবাসেন কাউ বা কারোর সাথে প্রেম করেন, বলে দিলেন যে সীমিত আকারে প্রেম করো। তো সীমিত আকারে তো প্রেম করা যায় না। প্রবলেমটা আমার কাছে এরকম মনে হচ্ছে যে আপনি আরেকটা জিনিস দেখেন, কক্সবাজারে 13 না 14টা ওয়ার্ডে একসাথে এখন লকডাউন। আমি পত্রিকায় জেনেছি, আপনাদের মাধ্যমে জেনেছি। এখন আপনাকে আপনার আমার পুরো ফ্যামিলিকে যদি 4টা ফ্রি টিকিট দিয়েও বলে কক্সবাজারে 5 স্টার হোটেলে 3 রাত্রি থেকে আসো, টিকিট আসা যাওয়া সব ফ্রি, আপনি আর আমি কিন্তু যাবো না। কারণ হলো ট্যুরিজমটা তো শুধুই ট্যুরিজম না বাবা। ট্যুরিজমের সাথে সিকিউরিটি, সেফটি, স্যাটিসফ্যাকশন, আপনি নিজে তৃপ্ত কিনা, অনেক কিছু এটার সাথে আসলে যুক্ত না। আপনি নিজেই বললেন যে মানুষ যখন সমস্ত কিছু নিড যখন ফুলফিল হয়ে যায়, একটা পর্যায়ে গিয়ে মানুষ তখন তার বেড়ানোর কথাটা আসলে ভাবে। সুতরাং আমি মনে করি যে এইভাবে এটা অনেকটা ওইরকম হয়ে গেল আর কি, যে লকডাউন বলা হচ্ছে কিন্তু লোকজন ঠিকই আসছে যাচ্ছে সবকিছু করছে। আমি মনে করি না যে বাংলাদেশে আসলে ডোমেস্টিক ট্যুরিজম এই মুহূর্তে করে দিলেই খুব বুম হয়ে যাবে। বরঞ্চ একটা সম্ভাবনা আমি দেখি, সেটা হয়তো অনেক সময় লাগবে, একটা সম্ভাবনাই আমি দেখি, সেটা হচ্ছে যে অবশ্যই সেটা ইনবাউন্ড ট্যুরিজম হবে এবং সেটা রিজিওনাল ট্যুরিজম হবে এবং সেটা হয়তো ক্রস বর্ডার ট্যুরিজম হতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে আপনার নেইবারিং যে দেশগুলি আছে, যে স্টেটগুলি আছে, ধরেন আমাদের চারপাশে ভারত আছে, কলকাতা ছাড়াও কিন্তু আমাদের এখানে দার্জিলিং এর, শিলিগুড়ির প্রচুর লোক আছে। আমার শিলিগুড়ির প্রচুর ট্যুর অপারেটর বন্ধু আছে, তারা বলে যে শিলিগুড়িতে যদি একটা বাংলাদেশের ভিসা অফিস যদি থাকতো তাহলে কিন্তু আমরা ভিসা নিয়ে কিন্তু এই আমাদের যে বর্ডার, আমাদের যে ফুলবাড়ি বর্ডার কিংবা চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে আমরা আসতে পারতাম। আমাদের সাথে এখানে আসামের যোগাযোগ আছে, মেঘালয়ের যোগাযোগ আছে, 7 সিস্টারের যোগাযোগ আছে। ফলে এই জায়গাগুলি থেকে যদি রিজিওনাল ট্যুরিজম যদি একটু শুরু হতো বা ক্রস বর্ডার ট্যুরিজম যদি হয়তো শুরু হতো, এবং সেই ক্ষেত্রে যদি ভিসা রেজিমটা যদি একটু সহজ করা যেত, যেটা আমরা বলেছি যে আমরা তো ভাই এফেক্টেড। সুতরাং ভারতের সাথে আমরা যদি একটা সার্টেন টাইম মতো যদি একটা অ্যারাইভাল ভিসা এগুলি আসলে করতে হবে। আদারওয়াইজ আসলে মানে আমি আসলে টানেলের শেষ প্রান্তে আমি কোনো আলো দেখতে পাই না। শাহিদ আহমেদ স্যার দেখতে পান কিনা জানি না, ওয়াহিদুল আলম ভাইও দেখতে পান কিনা জানি না, আমি আসলে কোনো আলো দেখতে পাচ্ছি না এখন। সরি। ওকে, থ্যাংক ইউ তৌফিক ভাই। আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন, পাস্ট এবং এটার আমাদের ইনবাউন্ড আউটবাউন্ড ট্যুরিজম, আমাদের আসলে আমাদের দেশে বাইরের লোক কত আসে, সো ইন্টারেস্টিং সবকিছুই।
আমি একটু ওয়াহিদ ভাইয়ের কাছে আসতে চাই এখন, যে আপনি তো ট্রাভেল ইন্ডাস্ট্রির সাথেও ইনডিরেক্টলি ইনভলভ। আপনি একটা ট্রাভেল ম্যাগাজিন পত্রিকা রান করেন অনেক দিন ধরে, অনেক বছর ধরে। সো ইউ নো যে বাংলাদেশ সম্পর্কে বাইরের, আমরা যদি বলি বিদেশিদের যারা এখানে আসতো ফর বিজনেস অ্যান্ড লেজার ট্যুরিজম, সো তাদের আসলে এখন কি অবস্থাটা? ধন্যবাদ সাজিদ ভাই। আসলে আমাদের কোভিড আমাদেরকে যতটা ঘায়েল করেছে, আমার মনে হয় তার থেকে বেশি ঘায়েল করেছে রিসেন্টলি এই যে আমাদের করোনা টেস্ট নিয়ে বাংলাদেশে যে জালিয়াতি এবং জোচ্চুরি যেগুলো হচ্ছে, এই যে ঘটনা প্রতি একদিন দুদিন অন্তর অন্তর যে ঘটনাগুলো পত্রিকার অন্তরে মিডিয়ার মাধ্যমে আমরা জানছি, এইটা কিন্তু আমাদের ইমেজটাকে, আমাদের এটাকে দেশের বাইরে দেশের মধ্যে আমাদের সব থেকে বেশি ক্ষতি করছে। কোভিড তো পৃথিবীর সব দেশেই হচ্ছে, আমরা জানি, কম বেশি, কোনো জায়গায় কোনো বেশি, কোনো জায়গায় কম। তারা একটা পর্যায়ে চলে আসছে, ইউরোপ এখন আস্তে আস্তে একটা স্বাভাবিক পর্যায়ে চলে এসছে। আমরাও আশা করি হয়তো একটা পর্যায়ে যে আগামী এক সপ্তাহ হোক, 1 মাস হোক, 2 মাস পরে হোক, আমরা একটা চলে আসবো। আপনি দেখেন আমাদের 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 হেলথ ব্যবস্থা অনেক উইক, আমরা সবাই জানি, বাট তারপরে আপনি দেখেন যে মোর দেন 4 মান্থস আপনার কিন্তু বাংলাদেশি ইনফেকশন রেট যদিও একটু হাই, বাট স্টিল লোয়ার দেন মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ। আপনার কিন্তু ডেথ রেট তো অনেক কম। সো ওইভাবে বলতে গেলে কিন্তু আসলে স্পেন, ইটালি বা আমেরিকার মতো এখনো বাংলাদেশ এফেক্টেড না। বাট ইউ রাইটলি সেইড যে আমাদের এই যে বিশ্বাসটা আঘাত করেছে। আমার ইনফ্যাক্ট ট্যুরিজম ব্যবসাটা কি? ট্যুরিজম ব্যবসাটা কিন্তু বিশ্বাস। ব্যবসার বিষয়টা কি? আস্থা। ট্যুরিজম বিষয় কি? লেজার। আপনি লেজার কখন করবেন? যখন আপনার মনে আস্থা থাকবে, আপনি যখন জানবেন যে না, আমি ওই দেশে গেলে আমি আমার সব দিক থেকে থাকবো, নিরাপদ থাকবো, আমার নিরাপত্তা আছে, আমার স্বাস্থ্য নিরাপত্তা, আমার অর্থনৈতিক নিরাপত্তা, আমার সুখ শান্তি সবকিছু ওখানে এনশিওর হবে, তখনই কিন্তু আমি লেজারটা করতে চেষ্টা করবো। বাট আমি যদি ট্যুরিজমের কথা বলি, ট্যুরিজম কিন্তু বাংলাদেশ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে বর্তমানে, এই যে কোভিড সার্টিফিকেট জালিয়াতির ব্যাপারটা, আমি কিন্তু অন্য কোনো দেশে এখন পর্যন্ত শুনিনি যে এই সার্টিফিকেট নিয়ে জালিয়াতি হয়েছে। সো এইটা আমাদেরকে যেভাবে সারা বিশ্বে আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে, আমি মনে করি এইটা আমাদের কোভিডের থেকে বেশি ক্ষতি করেছে। এবং আপনি দেখেন, আপনি ইটালি থেকে প্লেন ভর্তি মানুষ ফেরত দিয়ে দিল আমাদেরকে, যদিও কিন্তু এটা ইউরোপের কোন দেশেই কোভিড সার্টিফিকেট নিয়ে যাওয়ার কিন্তু কোনো নির্দেশনা ছিল না। এখান থেকে কেউ যে সার্টিফিকেট নিয়ে যেতে হবে বা নেগেটিভ কোভিড সার্টিফিকেট লাগবে, এই কথাটা কিন্তু ইউরোপের কোনো দেশই বলেনি। হ্যাঁ, তারা দেখেছে যে প্রথমে বেশ কিছু ফ্লাইট গেছে এখান থেকে, তাদের মধ্যে থেকে কিছু ধরা পড়েছে, এবং বিমানের চার্টার ফ্লাইটে যখন 5 জন 7 জন, এটা হতেই পারে, মানে ঠিক আছে 500 জন প্যাসেঞ্জার গেছে, তার মধ্যে 5-7 জন 10 জন হয়তো কোভিড আক্রান্ত হয়েও থাকতে পারে, এবং তারা যে শুধু এখানে টেস্ট করে গেলেই যে ওখানে যে ধরা পড়েছে তা না। এটা তো হতে পারে আজকে আমার নেগেটিভ হচ্ছে, কালকে পজিটিভ হতেই পারে। সো কাজে এই জিনিসটা কিন্তু অতটা গুরুত্বের সাথে কেউ বিবেচনা করেনি। কিন্তু যখনই একটা দেখা গেল যে না, দেশের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে, হাজার হাজার ভুয়া সার্টিফিকেট ইস্যু হচ্ছে, ভুয়া হাজার হাজার কেস হচ্ছে, এবং একটা না, 2, 3, 4টে, এবং এটা সরকারি অনেকটা পৃষ্ঠপোষকতায় আমি বলবো যে এই জিনিসগুলো ঘটছে, এইটা কিন্তু আমাদের আত্মসম্মান বোধের জায়গায় বড় ধরনের একটা ক্ষতি সৃষ্টি করছে, এবং এটা লাস্টিং একটা ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। এর ফলশ্রুতিতে আগামী এই যে একটা ধাক্কা, এই ধাক্কাটা সামলাতে অনেক সময় লাগবে, কারণ একবার ইমেজ যখন নষ্ট হয়ে যায়, সেই ইমেজ রিপেয়ার করার জন্য অনেক সময় লাগে। তো আমরা সেই ইমেজটা কতদিনে রিপেয়ার করতে পারবো, এটা আমাদের পক্ষে বলা মুশকিল। আমরা সম্প্রতি দেখেছি আয়াটার একটা জরিপ দিয়েছে, সেই আয়াটা জরিপে বলছে গত বছর 2019 সালের তুলনায় বাংলাদেশে প্রায় 49% ট্রাফিক ড্রপ করবে গত বছরের তুলনায়। হ্যাঁ, সেখানে তারা বলছে, এটা এভিয়েশন ইন্ডাস্ট্রির কথা বলছি, যে 49% ট্রাফিক ড্রপ করবে গত বছরের তুলনায়, এবং এটা তো আয়াটার জরিপ, কিন্তু আমার ধারণা এটা 49% না, এটা আমার মনে 69%, এমনকি 70% ড্রপ করবে। বিকজ আমাদের যে এখানে ট্রাফিক আছে, আউটবাউন্ড ট্রাফিক, সেটার কিন্তু একটা বড় অংশ আমাদের এমপ্লয়মেন্ট, প্রায় 40% হলো এমপ্লয়মেন্ট ট্রাফিক,
এমপ্লয়মেন্ট ট্রাফিক কিন্তু এখন টোটালি বন্ধ। কোন দেশে মধ্যপ্রাচ্য বা বলেন বা অন্যান্য দেশে কোথাও এখন আমাদের এখান থেকে কোনো এমপ্লয়মেন্ট ট্রাফিক যাচ্ছে না, বরং ফিরে আসছে। তারপরে হজ এন্ড ওমরা পিলগ্রিমেজ ট্রাফিক সেটা একদম বন্ধ। এবছর হজ হচ্ছে না, ওমরা হয়নি, আগামী কবে আবার ওমরা শুরু হবে সেটা আমরা কেউ বলতে পারি না। ওটা প্রায় 10 to 15% ট্রাফিক ওখানে কনস্টিটিউট করে। এছাড়া আপনার বিজনেস ট্রাভেল বলেন, লেজার ট্রাভেল বলেন, ভিএফআর বলেন, মেডিকেল বলেন, তারপরে স্টুডেন্ট বলেন, এইগুলো প্রত্যেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে এয়ারলাইন্স গুলো কিন্তু এখানে আসতে আগ্রহ প্রকাশ করবে না। এখন কিছু কিছু এয়ারলাইন হয়তো এখানে সীমিত কিছু ফ্লাইট করছে। এটার মূল কারণ হচ্ছে এই দেশ থেকে অনেকেই যারা বিদেশি এনআরবিস যারা দেশে এসে আটকে গেছে তারা এখন ফেরত যাওয়ার চেষ্টা করছে, চাকরি বাকরি ব্যবসার কারণে তারা চলে যেতে চাচ্ছে। বিদেশ থেকে অনেকে আবার দেশে বিদেশ, এই জন্য হয়তো এখন একটা ট্রাফিকের চাপ আছে। তারপরও সীমিত সংখ্যক ফ্লাইট বলে, বাট যখনই ফ্লাইট নর্মাল পজিশনে আসবে তখন কিন্তু এই এয়ারলাইন্স গুলোর তারা ভালো মনে করবে না, তারা কমার্শিয়ালি ভায়াবল মনে করবে না। এবং এয়ারলাইন্স যদি এখানে না আসে সেই ক্ষেত্রে কিন্তু হোটেল ইন্ডাস্ট্রি কিন্তু, যদি এয়ারলাইন্স না আসে বিদেশি লোকজন আসবে না এখানে, আপনার ট্রেড এন্ড কমার্স সেইভাবে খুলবে না। এইগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে হোটেল ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুবই কম। আরেকটা জিনিস দেখেন, এখন কিন্তু এই কোভিড সময়ে মানুষ কিন্তু আগে যেসব নেগোসিয়েশন মিটিং তারপর অন্য যা কিছু হতো এগুলো কিন্তু মানুষ সাধারণত ফিজিক্যালি হতো আর এখন জুমের কারণে বা অন্যান্য বিভিন্ন ওয়েব মিডিয়ার কারণে কিন্তু এখন মানুষ ঘরে বসেই কিন্তু মিটিং সেরে ফেলছে। এখন আর মিটিং করতে কেউ সিঙ্গাপুর যাবে না, কেউ মালয়েশিয়া যাবে না, হংকং যাবে না, বা জাপান যাবে না, বা ইউরোপ যাবে না। এখন কিন্তু ঘরে বসেই করবে। এটা দুটো কারণ, একটা অর্থনৈতিক কারণ, 2 নম্বর হলো ঠিক আছে এটা সময়ও বাঁচছে আমরা কনভিনিয়েন্সের কারণে। তারপরে ট্রাভেলিং এ মানুষের যে আস্থার ব্যাপারটা, সেই আস্থার ব্যাপারটা ফিরে আসতে মানুষের মধ্যে সময় লাগবে। তো সেই কারণে মানুষের যে মানুষ যদি না আসে, যদি আমার সেই ইকোনমিক অ্যাক্টিভিটিস ওইভাবে না প্রসার লাভ করে, তাহলে কারা হোটেলে এসে কারা থাকবে? এবং এখানে কিন্তু এক সময় ছিল মাত্র ঢাকাতে দুটো মাত্র 5 তারকা হোটেল ছিল, সর্বমোট হয়তো 500-700 রুম নাইট ছিল। এখন সেই তুলনায় অনেক 10 গুণ বেড়ে গেছে। এখন হোটেল নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হোটেলস, 5 স্টার হোটেল, বুটিক হোটেলস, নানা ধরনের হোটেল, আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল রুম অনেক বেড়ে গেছে। সো কাজে এই যে হোটেল রুম অকুপাই করার জন্য যে ধরনের আমাদের ইনকামিং গেস্ট দরকার, সেইটা কিন্তু এখন আমরা সুদূর পরাহত বলে মনে হচ্ছে। আর আরেকটা জিনিস, দেশের মধ্যে যখন ইকোনমিক অ্যাক্টিভিটি চালু থাকে, ঠিক আছে চিটাগং থেকে ঢাকায় এসে হয়তো হোটেল থাকবে বা অন্য জায়গা থেকে এসে থাকবে, সেই জিনিসগুলো কিন্তু এখন অনুপস্থিত। এখন আমরা যদি দেখি যে বিদেশি এমবাসি গুলা বা বিদেশি যেসব প্রতিষ্ঠান, কমার্শিয়াল অর্গানাইজেশন গুলো আছে, তারাও কিন্তু সীমিত সংখ্যক বিদেশি কর্মকর্তা কর্মচারীদের তারা চালাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু এখন ট্রাভেলিং নেই বললেই চলে। তো এই পরিস্থিতিতে এই ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রাখার জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে। এবং যারা এই হোটেল ইন্ডাস্ট্রিতে আমরা দেখেছি রিসেন্টলি বেশ কিছু নতুন নতুন হোটেল এসছে, বিশেষ করে রেনেসা হোটেল মাত্র কয়েক মাস আগে উদ্বোধন করা হচ্ছে, হলিডে ইন, এই জাতীয় আরো অনেকগুলো হোটেল পাইপলাইনে আছে যেগুলো 2020 সালের মধ্যে উদ্বোধন হওয়ার কথা ছিল। এই যে একটা হোটেলে কত হাজার হাজার কোটি টাকা তারা ব্যাংকের থেকে লগ্নি করে তারা হোটেলগুলো রেডি করেছে ওই করার জন্য, অপারেশনে যাওয়ার জন্য, এইগুলো তো সব তো জিওপার্ডি হয়ে গেছে। যেগুলো অস্তিত্ব যারা টিকে আছে, যারা এতদিন ধরে সংগ্রাম করে টিকে ছিল, তাদের এখন নতুন করে সংগ্রাম। আবার যারা নতুন করে পাইপলাইনে আছে তাদের জন্য তো আরো সংগ্রাম বেশি, নতুন করে তাদেরকে মার্কেটিং করা এবং নতুন ক্লায়েন্ট ধরা। সো কাজে এটা একটা মহা, আমি বলবো সমুদ্রের মধ্যে আমরা পড়েছি, এবং সমুদ্রের মধ্যে আমরা কুল কিনারা কোন দিকে গেলে যে আমরা কুল পাবো এইটা কিন্তু আমরা কোনো দিক নির্দেশনা পাচ্ছি না। আর প্রণোদনার কথা যেটা হচ্ছে, আসলে প্রণোদনা দিয়ে কিন্তু এই ইন্ডাস্ট্রিকে ওইভাবে বাঁচানো যাবে না। তার কারণ প্রণোদনাও কিন্তু ইট ইজ নট এ গ্র্যান্ট, এটা ব্যাংকের থেকে আমার নিজস্ব ক্রেডিবিলিটি দিয়ে আমি কিছু লোন স্যাংশন করাবো। ঠিক আছে, লোন আমি নিলাম 4%, 5% হয়তো ইন্টারেস্ট দিতে হবে। এই 4-5% ইন্টারেস্ট আমি কোত্থেকে দিব?
হ্যাঁ, আমার কি আমি ইনকাম করতে হতে হবে আমাকে। আমার যদি রেভিনিউ জেনারেশন না হয়, আমার যদি রেভিনিউ ইনকাম সেন্টার যদি আমার না হয়, তাহলে আমি ওই আমার লোনই বা কি দিয়ে পরিশোধ করব, আর আমি ইন্টারেস্ট বা কি দিয়ে পরিশোধ করব। আমার এখানে বক্তব্য ঠিক আছে, যে প্রণোদনা ঠিক আছে, টিকে থাকার জন্য আমাদের অর্থনৈতিক সাপোর্টটা দরকার। সাথে সাথে কিন্তু যে জিনিসগুলো শাহিদ আহমেদ সাহেব বলেছে বা আলামিন বলেছে, যে আমাদেরকে যেসব ইগুলো আছে, অব্লিগেশনস, ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস আছে, এই বিভিন্ন ধরনের ভ্যাট, তারপরে ট্যাক্সেস, তারপর ইলেকট্রিক চার্জেস, সোয়ারেজ চার্জেস, এই চার্জেস গুলো যদি একটা মানে সহনীয় পর্যায়ে করা যায়, একটা মিনিমাম পর্যায়ে যদি দেওয়া যায়, তাতে করে হয়তো কিছুটা হলেও মানে এটা খুব যে বেশি কিছু বড় লাভবান হবে প্রপার্টি গুলো তা নয়, কিন্তু বাট ঠিক আছে, একটা কিছু সাপোর্ট হয়তো পেলে তাদের কিছুটা উপকার হবে আমি বলে মনে করি। আমি প্রথমে যে কথাটা বলছিলাম, কোভিড সার্টিফিকেট জালিয়াতি নিয়ে আমাদের যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে সারা বিশ্বময়, এটা সারা বিশ্বের মিডিয়াতে এটা সব থেকে গুরুত্বের সাথে এই নিউজগুলো এসছে। এইটাকে আমাদের চেষ্টা করতে হবে কি করে আমরা এটার থেকে মুক্তি পেতে পারি। আমাদের এখানে আমাদের এই কোভিড টেস্ট গুলোকে আরো এফেক্টিভলি করা, এটাকে না, সরকার তো আপনার ওয়াহিদ ভাই, সরকার তো আসলে প্রম্পটলি অ্যাকশন নিয়েছে, বিকজ এই কালপ্রিটদের কিন্তু ধরেছে, এবং খুব হয়তো একটু সময় নিয়েছে, বাট তাদের কিন্তু ধরেছে এবং তারা কিন্তু অলরেডি তাদের বিচার কার্যক্রম চলছে। সো আমি একটু মিস্টার আলামিন সাহেবের কাছে আসতে চাই। একটু আপনি যদি বলেন যে একটা 5 স্টার হোটেলে ইউজুয়ালি এমপ্লয়মেন্টের সংখ্যাটা কিরকম হয়, এবং কি ধরনের আসলে আপনার তারা তাদের কোয়ালিফিকেশন থাকে বা তাদের স্কিল? নরমালি একটা ইন্টারন্যাশনাল হোটেল অথবা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা হোটেল, আই থিঙ্ক পার রুম 1.7, 1.6 টু সাম এক্সটেন্ট 1.8 পর্যন্ত কনসিডার করে ম্যান পাওয়ার রাখে। অবশ্যই হোটেলের স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে। লেটস সে হোটেল যদি ভার্টিক্যালি একটু লম্বা হয়, সেক্ষেত্রে নাম্বার অফ এমপ্লয়ি একটু বেশি লাগে। তো এটা একটা জেনারেল স্ট্যান্ডার্ড। হোটেলে আসলে দেখবেন যে অপারেশনাল একটা এমপ্লয়মেন্ট হয় এবং কিছু এক্সিকিউটিভ লেভেলের জব হয়। হোটেলের জবটাতে আসলে স্কিল বেসড আমি মনে করি রিক্রুটমেন্টটা হয় বেশি, মানে ফোকাসটা হয় স্কিলের উপরে, স্পেশালি যেহেতু হোটেলের মধ্যে ফুড এন্ড বেভারেজ এবং হাউসকিপিং, স্পেশাল অপারেশনাল যে ডিপার্টমেন্ট গুলো, সেখানে আসলে ওই প্রবাবলি উই ডু নট ফোকাস টু মাচ অন ইউর একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ক্যান বি লিটল ফ্লেক্সিবল, এবং সবগুলো হোটেল একটু ফ্লেক্সিবল হয়, বাট স্কিল বেসড। আই মিন এখানে অপারেশনাল ডিপার্টমেন্ট গুলো যারা কাজ করে তারা অবশ্যই মানে তাদের স্কিল ফোকাস, আর যারা মানে কিছু সাপোর্ট ডিপার্টমেন্ট আছে, ফর এন এক্সাম্পল হিউম্যান রিসোর্স অর ফাইন্যান্স অর মার্কেটিং, ওইখানে আসলে ওই কনসেন্ট্রেশনে একাডেমিক পড়ালেখা করে আসে স্টুডেন্টরাই বা গ্রাজুয়েটরা স্কোপটা বেশি পায়। তো আপনারা দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্ট আছে, সেটা চেয়ারম্যান স্যারের থাকার কথা ছিল, বাট আনফরচুনেটলি ওনাকে পেলাম না। যে এই ডিপার্টমেন্টটা আমার জানা মতে ইটস অ্যারাউন্ড 10-12 ইয়ার্স। সো এখানে তো অনেক গ্রাজুয়েট ইন দ্য মিন টাইম বেরিয়েছে। সো ডিড ইউ গেট দোজ গ্রাজুয়েটস যারা এইসব জায়গাতে জব চায়, এই ধরনের কি আপনারা বা তাদের স্কিল লেভেলটা ইজ বেটার দেন দ্য নন এই হসপিটালিটি সেক্টরের গ্রাজুয়েটদের থেকে? অ্যাকচুয়ালি আমি স্পেসিফিক ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কমেন্ট করতে চাই না। আমি নিজেও আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ পার্সু করেছি, আমি 3rd ব্যাচে ছিলাম। তো আমি ওইখানে গিয়ে স্পেশালি এমবিএ তে দেখেছি যেটা আসলে অনেকেই কিন্তু জাস্ট এটা নিয়ে একটু ব্রিফলি, যে না এখান থেকে যারা শিখে আসছে তারা আসলে একটু প্রিফারেন্স পায়। I would say yes, no, both, because let's say ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যখন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে এমবিএ করবেন, আমি আমার অনেক কলিগ দেখেছি যারা আমার সাথে এমবিএ তে অ্যাডমিশন হয়েছিল, তারা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির একটা সার্টিফিকেটের জন্যই আসলে ভর্তি হয়েছে, এরকম আছে। বা যারা বিবিএ করেছে বা আন্ডার গ্রাজুয়েশনটা করেছে, আই থিঙ্ক তারা মোস্টলি ফোকাস অন মানে এই স্কিল এন্ড একাডেমিক ব্যাকগ্রাউন্ড অন হসপিটালিটি, এবং অবশ্যই তার একটা প্রেফারেন্স পায়। বাট তারপরে এটার সাথে কিন্তু আরেকটা বড় সেগমেন্ট হলো যারা পর্যটন কর্পোরেশন থেকে স্পেশালি যারা স্কিল বেস কাজ করে, ফর এক্সাম্পল হাউসকিপিং আর ফুড এন্ড বেভারেজ সার্ভিস, ওরা একটা প্রেফারেন্স অবশ্যই পায় যেহেতু তাদের একটা বেসিক ব্যাকগ্রাউন্ড থাকে। আপনার টপ লেভেলে এখন আমরা দেখি অনেক 5 স্টার হোটেলে বা 4 স্টার হোটেলে টপ লেভেলে পোস্ট গুলো ফরেনার থাকে।
এটা কেন? আমাদের দেশে কি ওই লেভেলের স্কিলের লোকজন নেই? ইজ ইট ফর দ্যাট? এটা আসলে এই কথাটার অ্যানসার দিতে গেলে This অনেকে is মাইন্ড a করতে পারে। big question. Very এটা- tough এটা- question for Alamin. জি, আমি মে জি। ইন্টারাপ্ট উইথ মাই কোশ্চেন। আমি যেটা দেখলাম যে ক্রাইসিস তো আছেই, ক্রাইসিস আছে, এবং আমরা আজকে এখানে ডিসকাশনের থেকে যে যদি টেক অ্যাওয়ে কিছু থাকে যে হাউ টু ডিল উইথ ইট, সেটা হচ্ছে একটা, আপনারা বলেছেন যে সরকারের কতগুলা জিনিস যেমন ইলেকট্রিসিটি এবং সিমিলার কতগুলা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট আপনারা চান, কিন্তু গিভেন দ্যাট সবারই পালসটা হচ্ছে যে আগামী 2 বছরের ভিতরেও এই আগের অবস্থা কেন, মানে একটা সার্ভাইভালের অবস্থাও থাকবে না। তো এখানে আপনারা কি ধরনের ইনোভেশন চিন্তা করছেন ফর হসপিটালিটি সেক্টর, যেটা দিয়ে আপনারা অন্তত ভেসে থাকতে পারবেন? আমি যদি if you ask me honestly, আমি আসলে বলবো যে আমার মনে হয় যে এখনো বাংলাদেশে we do not have that many qualified human resource who can occupy those senior positions. এটা আমাকে মেনে নিতে হবে। আমি নিজে ওয়েস্টিনে দীর্ঘদিন কাজ করেছি, আমি ওখানে ডাইরেক্টর সেলস এন্ড মার্কেটিং ছিলাম। আমি এখনো বলবো যে বাংলাদেশে ধরেন আমি শহীদ আমির স্যার এখানে আছেন, উনি আমাদের অনেক সিনিয়র এবং বাংলাদেশের হোটেলিয়ারদের একজন আইডিয়াল। উনি বোধহয় লাস্ট হোটেলে কাজ করেছেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে 96-এ। আমি বাংলাদেশে ধরেন প্যান প্যাসিফিকে ছিলেন ওই সময়। বাংলাদেশ কিন্তু আরেকটা শহীদ আমির এখনো প্রডিউস করতে পারে নাই, দ্যাট ইজ স্যাড এবং মেবি আইরনি। হ্যাঁ, উনি ওনার নামেই উনি, বাট এখনো হয় কি যে আমরা মনে মনে অনেক সময় বলি যে না, বিদেশিরা বাংলাদেশে এসে কাজ করে আমাদের পজিশন গুলো আমরা নিতে পারি। আসলে কি আমরা পারি কিনা, স্টিল ইফ ইউ আস্ক মি দিস কোশ্চেন আই হ্যাভ দ্য ডাউট। উই হ্যাভ আ লং ওয়ে টু গো। বাংলাদেশে যতগুলা যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আসার কথা ছিল, ওইখানে এখনো আমি জিএম হিসেবে আই ডু নট সি লট অফ অপশন ইফ ইউ আস্ক মি। আচ্ছা, এক নম্বর। ওকে। জি, দুই নম্বর next কোশ্চেনটা যেটা শাহরিয়ার ভাই বললেন, এটা একটু জি। সবাই যদি এই প্রশ্নটা একটু টাচ করে বলেন যে আপনাদের তো নিশ্চয়ই একটা অল্টারনেটিভ প্ল্যান বা ইউ আর থিঙ্কিং, সব বিজনেস সেক্টরই চিন্তা করছে যে এই সিচুয়েশনে মেবি অনেকে তো বলছে যে দে হ্যাভ টু লিভ ইন কোভিড মেবি 1 year 2 years, সো ডেফিনেটলি আপনাদের সেক্টরকেও বাঁচতে হবে। তো সেখানে আপনাদের আসলে কি স্ট্র্যাটেজি, অল্টারনেটিভ প্ল্যানিং আপনারা করছেন ফর সার্ভাইভাল, একটু সবাই একটু বলবেন। আমি ফোর্বস এর একটা সুন্দর ফিচার করেছে ওরা, যে পোস্ট কোভিড হোয়াট উইল বি দা চেঞ্জ ইন কাস্টমার প্রেফারেন্স। তো প্রায় 9 থেকে 10টা ওরা নতুন পয়েন্ট হাইলাইট করেছে যেটা কাস্টমারের প্রেফারেন্সে চেঞ্জ হয়ে যাবে। যেমন ওয়াইসা একটা কথা বলছিল যে আমরা একসময় কিন্তু জুম মিটিং আসলে এটা যে এফিশিয়েন্টলি করা যায় এটা আমরা জানতাম না, গত 4 মাসে কিন্তু আমরা শিখে ফেলেছি, এবং এটা আমার ব্যাংকুয়েট বিজনেসকে সিরিয়াসলি হার্ট করবে ইন ফিউচার। এবং এটা তো নরমাল জুম, এটার আসলে অ্যাডভান্স ভার্সন হলোগ্রাফি চলে এসেছে, যেখানে ফিজিক্যালি আপনার একটা 3D ভার্সন পর্যন্ত চলে আসা সম্ভব। সো অল দিস থিং উইল কাম। সো ডিজিটাল ট্রান্সফরমেশন ইজ গোয়িং টু বি দ্য ওয়ে ফরওয়ার্ড, এবং সেটাকে যত তাড়াতাড়ি আমরা অকুপাই বা অ্যাকোমোডেট করতে পারি বা শিখতে পারি সেটা আমার জন্য ভালো হবে। এবং কাস্টমার প্রেফারেন্স গুলো, চেঞ্জেস গুলো যেতে হবে, সেটা আজকে আসলে কনক্লুসিভ কোনো ডিসিশন দেওয়াটা বোধহয় ঠিক হবে না, বিকজ এভরিডে প্রেফারেন্স চেঞ্জ হচ্ছে। কোভিড এর নেচার যেরকম চেঞ্জ হচ্ছে, মানুষের নেচারও কিন্তু চেঞ্জ হবে। সো ওই চেঞ্জ গুলো আমাদেরকে অ্যাকোমোডেট করে নিতে হবে। সেটা হয়তো আমরা যদি হসপিটালিটিটাকে শুধুমাত্র হোটেলের ভিতরে কনফাইন করে রাখি, আই সি বিগ চ্যালেঞ্জ, বিকজ এটাকে বোধহয় একটু এক্সপ্যান্ড করে আরো হাউ উই ক্যান টেক ইট টু আওয়ার কাস্টমার টু ইন্ডিভিজুয়াল লেভেল, সেটাকে বোধহয় আমাদের একটু এক্সপ্লোর করা উচিত। আর আমাদের যারা এমপ্লয়ি আছে, যারা এই মুহূর্তে তার জব থাকুক বা নাই থাকুক, আমার মনে হয় স্কিল ডেভেলপমেন্টে তাদের ফোকাস করা উচিত। অনেকদিন তারা শুধু কাজের মাঝখানে স্কোপ পায় নাই যে না আমি নিজেকে ডেভেলপ করতে পারি না, ফোকাস অন মাই অপারেশনাল জব। এখন বোধহয় সময় আসছে যে ওনার যে ল্যাকিং গুলো ছিল সেই কাজগুলো করে নেওয়া। কারণ পোস্ট কোভিড কিন্তু সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট উইল বি আ টার্ম। যে কোয়ালিফাইড একটা কোম্পানি হয়তো তাকেই রিটেইন করবে। সো আমার মনে হয় এই দুইটা জিনিসে মানুষের একটু ফোকাস করতে হবে। থ্যাংক ইউ শহীদ ভাই। জাস্ট এই পয়েন্টটা শাহিদ স্যার বলার আগে আমি একটু বলি, ওনারা সিনিয়র মানুষ একটু পরে বললো। সেটা হচ্ছে দুটো বিষয়কে আমি একটু টাচ করি। একটা হচ্ছে এই যে এই ওয়াহিদ ভাই, আমরা সবসময় কিন্তু মাঝে মাঝে কথা বলি যে এই যে বাংলাদেশ থেকে এরকম কি এক্সপার্ট নাই যারা ওই লেভেলে পৌঁছাতে পারে, থাকতে পারে। আমার কাছে কিন্তু, আমার কথা শুনলে আমি জানি না অনেকে ক্ষিপ্ত হয়ে যাবেন, আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় আমি আমার নিজেদের একটা তো দোষ আছেই, যেমন আমাদের যারা মালিক পক্ষ যারা আছে তাদের তো এক ধরনের মাইন্ডসেট আছেই, এবং বিদেশি কিংবা একটা সময় ছিল সাদা চামড়া দেখলে আমরা খুবই প্রীত হতাম, কিন্তু এখন তো ওই ইন্ডিয়া বা শ্রীলঙ্কার লোক তো আর সাদা চামড়া না, আমাদের মতনই চামড়া, কিন্তু তারা
একটা একটা কনফিডেন্ট হয়তো তারা মানে লেভেল গ্রহণ করতে পারছে, কিন্তু আমি মনে করি কি যে একজন শাহিদ হামিদ কিংবা একজন আতিক রহমান তারা কিন্তু তাদের নিজেদের যোগ্যতায় কিন্তু ওই 5 স্টার চেইন হোটেলের কিন্তু জিএম হয়েছেন। কিংবা আমি বলি আলামিনের সামনেই বলি যে এই আলামিনও কিন্তু তাদের এই পথ ধরে কিন্তু যাচ্ছে। আলামিনও একটা জায়গায় 5 স্টার হোটেল একটা জিএম, এবং আলামিন যদি পরবর্তীতে একটা চেইন হোটেলের জিএম হয় আমি কিন্তু অবাক হব না। কিন্তু এটার জন্য আমি মনে করি যে আলামিনের নিজের অবদানই সবচেয়ে বেশি। সুতরাং আমি মনে করি যে কম্পিটিটিভ মার্কেটে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে, এটা হচ্ছে একদম প্রথম কথা। এখানে বিদেশের শ্রীলঙ্কান আর ইন্ডিয়ানদের দোষ দিয়ে লাভ নেই, আমরা ওদের সাথে পারছি না, এটা হলো সত্যি কথা, এটা মানতে হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সার্ভাইভাল। আমি এটাকে দুভাবে দেখি, একটা হচ্ছে সার্ভাইভাল ফর দ্য ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে সার্ভাইভাল ফর মাইসেলফ। আমি এখন মানে আমরা সবাই ধরেন হোটেলটা তো একটু মোটামুটি মাঝারি এবং বড় শিল্পের মধ্যে পড়ে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা একেবারেই ক্ষুদ্র শিল্পের মধ্যে আমাদের পড়ছে, যারা আমরা ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেশন এটা নিয়ে কাজ করছি। আমার কিন্তু এখন সার্ভাইভাল ফর দ্য ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ভাবারই সময় নাই, টু টেল ইউ ফ্র্যাঙ্কলি। মানে এইটা নিয়ে আমার ভাবনার সময় নেই, এটা নিয়ে সরকার ভাববে, ট্যুরিজম বোর্ড ভাববে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভাববে, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন ভাববে। আমি ভাবছি সার্ভাইভাল ফর মাইসেলফ। আমার সার্ভাইভালের জন্য আমি এখন কি করছি আপনাকে বলি। আমার সার্ভাইভালের জন্য আমি এখন অনলাইনে আম বিক্রি করছি। আমার সার্ভাইভালের জন্য আমি এখন অনলাইনে গরু ছাগল বিক্রি করছি। আমার সার্ভাইভালের জন্য আমি এখন মশলা বিক্রি করছি, সরিষার তেল বিক্রি করছি, সয়াবিন তেল বিক্রি করছি, শসা বিক্রি করছি, ভেজিটেবল বিক্রি করছি। এটা হচ্ছে আমার ওন সার্ভাইভাল, এইটা হচ্ছে রিয়ালিটি। আমি অন্তত পক্ষে আমার 20 থেকে 25 জন ট্যুর অপারেটর জানি যারা তাদের অফিস ছেড়ে দিয়েছে, যারা তাদের অফিসের ফার্নিচার বিক্রি করে দিতে চাইছে, যারা তাদের সমস্ত এমপ্লয়ীদেরকে বিদায় করে দিয়েছে, এবং প্রত্যেকেই আমি অন্তত পক্ষে 20 জন ট্যুর অপারেটরকে জানি তারা প্রত্যেকে এখন আম বিক্রি করছে। এখন একটা ট্যুর অপারেটর যাদের 20-25 বছরের ট্যুর অপারেটর কেমন আছে বাংলাদেশের সংখ্যা? আমাদের টবেই আছে অলমোস্ট 700-র মতো। সুতরাং আপনি যদি সব মিলে যদি বিবেচনা করেন সেটার সঙ্গে কোনো ক্রমে 1,500-2,000-এর কম না। ওই যে বললাম পরিসংখ্যান নাই আমাদের, সবাই সবার মতো করে করছে, কিন্তু এর মধ্যে ম্যাক্সিমামই কিন্তু আসলে আউটবাউন্ড ট্যুরিজমটার সাথেই যুক্ত। হ্যাঁ, প্রায় 80-85% আউটবাউন্ড ট্যুরিজমের সাথে যুক্ত। ইনবাউন্ড ট্যুরিজম যারা করতো বা আমাদের মতো, আমাদের সংখ্যা কিন্তু খুব বেশি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকে এখন নিজেদের ভাবনার কথা ভাবছে, নিজেদের সার্ভাইভের কথা ভাবছে, যে যেভাবে খুশি তার মতো করে বাঁচার চেষ্টা করছে। আর সরকারের যে প্রণোদনার কথা, আমি এটা নিয়ে তো সবাই কথা বললো, আমি মানে কি বলবো, আমি খুবই হতাশ। আর কোন ব্যাংকের কাছে আমি 2-1টা ব্যাংকের এমডি লেভেলে কথা বলার সুযোগ হয়েছে, তারা প্রত্যেকে বলেছে যে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো নোটিশ পাইনি, এসআরও পাইনি যেখানে ট্রাভেল এন্ড ট্যুরিজমের কথা উল্লেখ আছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত ট্রাভেল এন্ড ট্যুরিজমের কথা উল্লেখ না থাকবে বাংলাদেশ ব্যাংকের চিঠিতে, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে কনসিডার কোনো সুযোগ নাই। সুতরাং আমি প্রণোদনার কোনো রকম সম্ভাবনা দেখি না। আমি বরঞ্চ সবাইকে অনুরোধ করবো যে আপনারা প্রত্যেকে, এখন হচ্ছে আমাদের বাঁচার সময়। হ্যাঁ, ওই যে জ্যাকমার যে কথা, যে এখন যদি আমরা বেঁচে থাকি ওটাই হবে সবচেয়ে বড় আমাদের জন্য একটা বোনাস। সুতরাং সবাই আসেন আমরা বাঁচার চেষ্টা করি, সেটা আম বিক্রি করে হোক, গরু ছাগল বিক্রি করে হোক, আর সবজি বিক্রি করে হোক, আমাদের এখন আসলে বেঁচে থাকতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। থ্যাংক ইউ তৌফিক রহমান। স্যার শাহিদ ভাই, আপনি যদি একটু বলেন যে এই ইন্ডাস্ট্রিটা আসলে এখন কিভাবে, অনেকে তো আপনার রিস্ট্রাকচার করছে, রিপ্ল্যানিং করছে বা একটু কার্টেল করছে, সো সাডেনলি একটা 4 স্টার বা 5 স্টার হোটেল তো মানে ক্যান শাট ডাউন করে চলে যেতে পারে না। সো হোয়াট শুড দে ডু এই অবস্থায় সার্ভাইভ করার জন্য? ধন্যবাদ। আসলে আমি ওই শাহরিয়ার সাহেবের আগের প্রশ্নের ফিরে যাচ্ছি। রাইট, সেটাই। এখানে ওয়াহিদুল আলম ভাই আছেন, হি ইজ এ ফ্রন্ট ফাইটার অন দিস পার্টিকুলার ইস্যু, the retention and brain down অথবা brain drain যেটা বলি আমরা। উনি 96-এ আমার স্পষ্ট মনে আছে ওনার পত্রিকাতে প্রায় 1 মাস ধরে he focused into this particular subject, that আমরা কেন, why can't we produce good general managers, efficient general managers, efficient director sales and marketing। আমার মনে হয় এটাতে এই, যেমন আমি একটা এক্সাম্পল টানতে পারি, যেমন ইন্ডিয়াতে, থাইল্যান্ডে, ফিলিপিন্সে যখন 90s-এর দিকে হোটেল খুলতো, ইভেন আমাদের দেশে যখন 80s-এ হোটেল খুলছে, তখন there were 17 to 20 expatriates, but with the government policy এই মুহূর্তে কিন্তু ওদের the executive chef and the general manager only 2 expatriates, সেটা আমাদের দেশেও আছে। সুতরাং এইটার একটা গভর্নমেন্ট প্ল্যানিং অথবা পলিসি প্ল্যানিং না থাকলে, রিটেনশন না থাকলে, হায়ার ট্রেনিং এন্ড হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট না করলে আমাদের এখানে সেটা হবে না।
অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের দেশের ছেলেপেলেরা কিন্তু ইয়াং, স্মার্ট, প্রফেশনাল, হাইলি এডুকেটেড, বহু জেনারেল ম্যানেজার বাইরে আসছে, বাট আমরা কিন্তু তাদেরকে রিটেইন করতে পারিনি, অথবা গ্রো করতে পারিনি, অথবা লং টার্ম প্ল্যানিং এ ওদেরকে আমরা বিল্ড করতে পারিনি। And that is the reason why we have now expatriate general managers and other. Coming back to the আপনি যে প্রশ্নটা এই মুহূর্তে বললেন সেটা হলো restructuring is like it's always a situational leadership. আপনি যখন যেটা হবে, either you do a মানে cost cutting measures or look at different avenues of business, but then end of the day you have to survive. Maybe there will be যেটা সবাই বললো যে new normal যেটা every day change হচ্ছে. So we don't know right now which direction the industry will go in next 6 months, 12 months, but the future will definitely guide us through that কোন দিকে যাচ্ছি আমরা। তৌফিক যেটা বললো, it got to be a survival of the fittest. এবং এই সব কিছুতে আমি আর একটা লাস্ট কথা বলতে চাই, যেমন আমি স্ট্যাটিস্টিক্সটা হয়তো রাইট অথবা রং হবে না, ক্লোজ হইতে পারে। সেটা হলো একটা 5-স্টার হোটেল ইন এন অ্যাভারেজ 25 কোটি থেকে 35 কোটি টাকা সরকারকে প্রতি বছর দিচ্ছে, এবং দেওয়ার হেডিং গুলি হলো ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, গ্যাস, ওয়াটার, ইলেকট্রিসিটি এন্ড কর্পোরেট ট্যাক্স। তো যদি কোনো হোটেল 10 বছর থেকে দিয়ে এসে থাকে, তাহলে দে হ্যাভ পেইড লোয়ার অ্যামাউন্ট ধরলে 300 কোটি টাকা হবে। এই মুহূর্তে যখন তারা ক্রাইসিসে আসছে, আমার কোশ্চেন হলো আগামী 10 বছরও কিন্তু তারা তাই দেবে, বাট when they are in crisis, can the government look at it that from next year I will start getting the same amount, so let's keep them on survival list. Thank you. ওয়াহিদ ভাই, আপনি একটু শাহরিয়ার ভাই যে প্রশ্নটা করলেন যে এই সেক্টরে কি আসলে একটু ইনোভেশন বা কিভাবে তারা সার্ভাইভ করতে পারে, ওনারাও বললেন, আলামিন ভাই, তৌফিক ভাই এন্ড শাহিদ ভাই, যে সার্ভাইভাল দ্য ফিটেস্ট। সো আপনি কি মনে করেন? আসলে ট্রাভেল, ট্যুরিজম এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রি এইটা কিন্তু ডিপেন্ড করে সেই দেশের সার্বিক পরিস্থিতির উপরে, সামাজিক, অর্থনৈতিক, অন্যান্য আদার যেসব একটা সার্বিক পরিস্থিতি একটা দেশের। হ্যাঁ, তো এখন আমাদের দেশের হোটেল ইন্ডাস্ট্রি কিভাবে চলবে, বা আমাদের হসপিটাল, আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা এয়ারলাইন ইন্ডাস্ট্রি কিভাবে চলবে, বা কত সাফল্যের সাথে চলবে, বা আগামী দিনগুলোতে তাদের পরিস্থিতি কি হবে, এটা কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করছে দেশের সার্বিক অবস্থার উপরে। আমরা দেশের সার্বিক পরিস্থিতি যত তাড়াতাড়ি একটা র্যাপ আপ করতে পারবো এই পরিস্থিতি থেকে, তত তাড়াতাড়ি আমরা উত্তরণ ঘটাতে পারবো। এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, একদিকে যেমন আমাদের এই বর্তমান যে কোভিড সিনারিও আছে এটা থেকে উত্তরণ পাওয়া, সাথে সাথে আমাদের এখানে যেসব হসপিটালিটি ইন্ডাস্ট্রি আছে, ট্যুরিজম ইন্ডাস্ট্রি আছে, এখানে বড় বড় যারা স্টেক হোল্ডার আছে, তাদেরকে নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে নিয়ে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম ইমিডিয়েটলি করা উচিত বলে আমি মনে করি। আমি ইনফ্যাক্ট তৌফিক এবং শাহিদ আহমেদ আমরা সবাই একমত, আমরা বিভিন্ন সময় এটা বলেছি, কিন্তু কার্যকরী হয় না কখনোই আর কি। আমাদের দিস ইজ এ সিরিয়াস ক্রাইসিস, এর থেকে অনেক ছোট ক্রাইসিসে অনেক বেশি প্রম্পট অ্যাকশন হয়, কিন্তু আমাদের দেশে এত বড় একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত আমাদের একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম আমরা ট্যুরিজম সেক্টরের জন্য বা এই ইন্ডাস্ট্রির জন্য করতে পারি না। আমাদের দুটো আছে, ন্যাশনাল এনটিও আছে, ট্যুরিজম অর্গানাইজেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, তারপরে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ট্যুরিজম মিনিস্ট্রি আছে, সেপারেট মিনিস্ট্রি ট্যুরিজম এভিয়েশন। তারা কি কখনো আপনাদের সাথে বসেছে এই গত 4 মাসে? আমি সবার কাছে এই প্রশ্নটা করি, ট্যুরিজম মিনিস্ট্রি, ট্যুরিজম বোর্ড, পর্যটন কর্পোরেশন, have they ever discussed anything? আমি আজকে 30 বছর বাংলাদেশের এই ট্যুরিজম এভিয়েশন সাংবাদিকতার সাথে ছোটখাটো একটা আমি রোল প্লে করি। আমি এখনো পর্যন্ত গত 6 মাসে আমি ট্যুরিজম বোর্ড থেকে কোনো কল পাইনি যে আপনি আসেন একটু আপনার সাথে কথা বলি, আমি পাইনি। এখন ওই তৌফিক সাহেব বা শাহিদ আহমেদ সাহেব পেয়েছে কিনা আমি জানি না। তো কাজেই আমরা যদি একটা ক্রাইসিস, এত বড় একটা ক্রাইসিস যদি আমরা
সমবেতভাবে মিট না করতে পারি, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে আমি কি করে শাহরিয়ার ভাইয়ের কথা উত্তর দিব যে আমরা এটা আমাদের অ্যাকশন প্ল্যান করব বা কিভাবে আমরা এটা থেকে সার্ভাইভ করব, এই প্রশ্ন তো উত্তর আমার জানা নাই আর কি, এবং এটা কোনোভাবে যে হবে এটা তো আমি মনে করছি না। এখন আমাদের দেশে তো আমরা সবসময় বলে আসছি, আমাদের দেশে ট্যুরিজম সেক্টরে যদি কিছু উন্নতি হয়ে থাকে এই পর্যন্ত, সেটা একমাত্র উন্নতি হয়েছে ট্যুর অপারেটর বা এই শিল্পের সাথে যারা সম্পৃক্ত। আমার কথা হচ্ছে কি যে ক্রাইসিস might come, এবং all crisis আমরা জানি crisis brings opportunity as well। হ্যাঁ, আমাদের জন্য we do not know যে এই ক্রাইসিস আমাদের জন্য কি অপরচুনিটি বয়ে আনবে। আই এম শিওর ইনশাআল্লাহ পরিস্থিতি বহন করে আনবে ইনশাআল্লাহ, এবং সেটাই আমরা আশা রাখতে চাই এবং আশা করতে চাই। বাট আমাদের তো অপরচুনিটিটাকে গ্র্যাব করতে গেলে আমাদের সেইভাবে তো প্রস্তুতি নিতে হবে। আমরা কি আর উই টেকিং দ্যাট প্রিপারেশন? আমরা কি সেভাবে আগাচ্ছি? আমি তো মনে করি আগাচ্ছি না। সো কাজেই আমাদেরকে এখন সত্যিকার অর্থে আমাদের সিরিয়াসলি চিন্তা করতে হবে যে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পেয়ে কিভাবে আমরা এইটা এমনও হতে পারে, আজকে দেখেন গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমরা বলছিলাম যে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখন এটা অপরচুনিটি, তারা পিপিই সাপ্লাই করে ঢাকা থেকে এখন কার্গো ফ্লাইট করে পাচ্ছেন। এক একটা এয়ারলাইন সপ্তাহে ডেইলি ফ্লাইট অপারেট করে, তার থেকে বেশি এক্সট্রা সেকশন তাদের ফ্লাইট অপারেট করতে হচ্ছে, বিকজ এত পরিমাণ সুরক্ষা সামগ্রী বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে। এটা তো মার্কেট ছিল না, তো এটা তো এই করোনা পরিস্থিতির কারণে সৃষ্টি হচ্ছে। এখন সারা বিশ্বের টেক্সটাইল মার্কেট খুলে গেছে, আমাদের গার্মেন্টস গুলো আস্তে আস্তে অর্ডারে ভরে যাচ্ছে, এবং আমাদের কার্গো ইন্ডাস্ট্রি, আমাদের এক্সপোর্ট কার্গো ভালোভাবে উত্তরণ হচ্ছে বলে আমরা মনে করি। আমাদের ট্যুরিজম সেক্টরেও আমরা সেটা করতে পারি, কিন্তু তার জন্য সদিচ্ছা লাগবে, সৎ উদ্যোগ লাগবে। এই উদ্যোগ না হলে আমরা ঘরে বসে যদি খালি এই মিটিং এর মধ্যে ওয়েবিনার করে আমরা কিন্তু কোনো সমস্যার সমাধান করতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ শহীদ ভাই। আমার শেষ বক্তব্য হচ্ছে এরকম যে পর্যটনই একমাত্র শিল্প যে শিল্প সরাসরি সরকারের সাহচর্য ছাড়া পৃথিবীর কোনো দেশে বেড়ে ওঠে নেই। যত পর্যটন উন্নত দেশ দেখেন সব জায়গায় কিন্তু সরকারের একটা প্রত্যক্ষ ভূমিকা ছিল, মালয়েশিয়া থেকে শুরু করে সব জায়গায়। সুতরাং যেহেতু আমরা একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে পড়েছি, আমি মনে করি যে এই জায়গা থেকেও যদি পর্যটন সেক্টরকে আমরা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে বিবেচনা করি এবং ভবিষ্যতে যদি এই সেক্টরের মাধ্যমে একটা উন্নয়নের স্বপ্ন দেখি, তাহলে সরকারকে এগিয়ে আসতে হবে। এবং এই মুহূর্তে আমাদের আসলে যে সমস্ত আমাদের কর্মীরা যারা আছে, আমরা যারা আছি, ট্যুর অপারেটর যারা প্রত্যেকে 20-30 বছরের একটা অভিজ্ঞতা নিয়ে আছি, আমাদেরকে আসলে বাঁচিয়ে রাখাটাই খুব বেশি ইম্পর্টেন্ট, এখানে লাভের খুব বেশি ইম্পর্টেন্ট না। সুতরাং আমি মনে করি যে সরকারকে আসলে এগিয়ে আসা উচিত বাংলাদেশের এই পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। আমি এখনো আশা করি যে সরকার নিশ্চয়ই পর্যটন শিল্পের যে সমস্ত উদ্যোক্তা আছেন, হোটেল হোক, ট্রাভেল এজেন্সি হোক, ট্যুর অপারেটর হোক, সবার দিকে দৃষ্টি দেবেন, কারণ তাদের হেল্প ছাড়া আমাদের পক্ষে আসলে এই মুহূর্তে বেঁচে থাকাটা খুবই কঠিন। থ্যাংক ইউ। আমরা অনেক ধরনের জিনিস শুনলাম এখানে, এবং আসলে ক্রুশিয়াল জিনিস হচ্ছে যে এই হসপিটালিটি সেক্টরের মানে জুম মিটিং বা ডিজিটাল করে তো আসলে তাদের কোনো লাভ হবে না, মানে মানুষকে আবার ফিরে আনতে হবে, এবং আপনারা রাইটলি পয়েন্ট আউট করলেন। তো আমরা এই জিনিসগুলো আমাদের নিউজ পেপারে, ওয়েবসাইট এবং নিউজ পেপারে দিয়ে আমরা গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করি এবং মানুষের অপিনিয়নটাও বিল্ড করার চেষ্টা করি। তো আমরা এটা বলে সবাইকে ধন্যবাদ দেই। আপনাদের সাথে আবার হয়তো কয়েক মাস পরে বসবো, যদি সিচুয়েশনটা এরকম থাকে। আমরা চেষ্টা করে যাব ফ্রম নিউজ পেপার যে বিজনেস সেক্টর গুলো যেন টিকে থাকে। তো এই বলে আমি সবাইকে ধন্যবাদ দেই। আমরা প্রোগ্রামটা কনক্লুড করছি।